আজকের লেকচারে আমরা একটা প্রশ্ন সলভ করব ইয়ার ডায়াগ্রামের ওপর। যে প্রশ্নটা কিনা দেখতে পাচ্ছ স্ক্রিনে, ক্যালকাটা ইউনিভার্সিটি 2022-এ সেমিস্টার ওয়াইজ পেপারে কিন্তু দিয়েছিল। ওই প্রশ্নটাই আমরা সলভ করে বুঝবো কি করে আমাদের ইউনিভার্সিটি লেভেল ইয়ার ডায়াগ্রামের প্রশ্নকে কিভাবে সলভ করতে হয়, তার একটা আইডিয়া কিন্তু আমরা এই লেকচার থেকে কিন্তু কোনোভাবে ভালো করে গ্রিপ আপ করে নেব। তো এই ভিডিওটা দেখার আগে প্রিরিকুয়েস্ট হচ্ছে যে বেসিক যে ভিডিওগুলো আমি এর আগে আপলোড করেছিলাম, যেটা হচ্ছে বেসিক ইন্ট্রোডাকশন অফ ইয়ার ডায়াগ্রাম, টাইপস অফ অ্যাট্রিবিউটস, টাইপস অফ রিলেশনশিপ, এই জিনিসগুলো যদি তোমাদের ক্লিয়ার না থাকে তোমরা কিন্তু এই ভিডিওটা দেখে কিছু বুঝবে না। তো আমাদের অলরেডি এই কনসেপ্টের ওপর সব ভিডিওসগুলো কিন্তু চলে এসছে প্লেলিস্টের মধ্যে। তোমরা যারা এখনো দেখোনি, ডিসক্রিপশনে ভিজিট করো, আমাদের ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্লেলিস্ট কিন্তু ডিসক্রিপশনে দেওয়া আছে। ক্লিক করে তোমরা ডিটেলসটা গিয়ে একবারে ভিডিওগুলো আমি সিরিয়ালি আপলোড করেছি, কিন্তু তোমরা যদি ব্যাপারটাকে ভালো করে ওখান থেকে গ্রিপ আপ করে নাও, তোমরা কিন্তু এই প্রশ্নটা খুব ভালো করে যখন আমি সলভ করব কনসেপ্টগুলোকে তোমরা লিঙ্ক করাতে পারবে। তো চলে আসি প্রশ্নে কি বলেছে আগে তার ডিটেলসটা একবার দেখে নি। বলছে কনস্ট্রাক্ট অ্যান ইয়ার ডায়াগ্রাম ফর আ লোন ম্যানেজমেন্ট সিস্টেম। মানে আমরা সাপোজ হাইপোথেটিক্যালি যে সফটওয়্যারটা বানানো হবে, এই সফটওয়্যারটা একটা লোন ম্যানেজমেন্ট সিস্টেমের কথা কিন্তু এখানে বলেছে। অফ আ ফাইন্যান্স কোম্পানি, কোনো একটি ফাইন্যান্স কোম্পানি XYZ হতে পারে, এখানে নাম কিছু বলে দেওয়া নেই, আমাদের নাম জানার দরকারও নেই। লোন আর গিভেন অন আ পারচেস অফ ভেরিয়াস আইটেম উইথ ডিফারেন্ট ইন্টারেস্ট রেট। মানে আমি লোন দেওয়া রয়েছে, লোন দেওয়া হচ্ছে ফর পারচেসমেন্ট অফ আ ডিফারেন্ট ভেরিয়াস আইটেম, মানে কিছু জিনিস কেনার জন্য লোন দেওয়া হয়েছে এবং তার প্রত্যেকটি ডিফারেন্ট ইন্টারেস্ট কিন্তু আজিরার মধ্যে। সাপোজ এখনকার দিনে তো বুঝতেই পারছো অনেক রকম আমাদের কাছে অ্যাপ অ্যাভেলেবেল, যারা আমাদের কিছু জিনিস কেনার জন্য লোন দেয়। যেরকম যখনই ফ্লিপকার্ট খুলি আমরা দেখি, আমরা মোবাইল কেনার জন্য আলাদা আলাদা সেগমেন্টে লোন দিচ্ছে, মানে ইএমআইস এর রেসপেক্টে, তারপর গাড়ি কেনার জন্য, বাড়ি কেনার জন্য, এরকম অনেক রকম সেগমেন্টে কিন্তু লোন আমরা প্রোভাইড করে অনেক রকম ফাইন্যান্স কোম্পানি। তো আমাদের আলটিমেটলি কি করতে হবে, কোম্পানি কিপ ট্র্যাক অফ ডিফল্টার্স অ্যান্ড টেক অ্যাপ্রোপ্রিয়েট স্টেপস এগেনস্ট দেম। মানে আমাদের, এবং সেটাও ওরা করছে কোম্পানিটা, যারা ডিফল্টার্স, যারা লোন টাইমে দিতে পারেনি, তাদেরও কিন্তু একটা কিপ ট্র্যাকিং কনসেপ্ট কিন্তু রাখছে এবং তাদের এগেনস্টে ইন ফিউচারে স্টেপস নেবে বলে এই গল্পগুলো বলেছে। তাহলে তোমাদের এইটুকু প্রশ্ন বলে দিয়েছে। মোস্ট প্রবলি 5 থেকে 6 নম্বরের প্রশ্নটা এসছে, খুব যদি আমি ভুল না বলি, আমার মনে পড়ছে না ঠিক, বাট তাও আইডিওলজি 5 to 6 মার্কসের এরকম কোশ্চেন কিন্তু দেবে, যেখানে তোমাদের এরকম একটা গল্প বলে দিয়ে বলবে একটা ইয়ার ডায়াগ্রাম তোমরা ডিজাইন করো। এই প্রশ্নগুলোর কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট, মানে অনেক লোক অনেকভাবে ডায়াগ্রামটাকে ডিজাইন করতে পারে, এটা পুরোটাই তাদের উপর ডিপেন্ড করবে। প্রত্যেকটি স্টুডেন্ট ওয়াইজ কিন্তু এই অ্যান্সার কিন্তু চেঞ্জ হতে পারে, এরকম কোনো স্ট্যাটিক কোনো অ্যান্সার এই সব প্রশ্নের কিন্তু হয় না। কিন্তু বেসিক কিছু কনসেপ্ট তো রাখতেই হবে। একটা যখন লোন ম্যানেজমেন্ট সিস্টেম যেরকম বলেছে, এরকম অনেক রকম ম্যানেজমেন্ট সিস্টেম কিন্তু এরকম দিতেই পারে। মানে এটা একটা আইডিয়া যে আমরা লোন ম্যানেজমেন্ট দিয়ে সলভ করলে আমরা লাইব্রেরি ম্যানেজমেন্ট সিস্টেম, আমরা স্টুডেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম, এরকম যে কোনো কিছু আমরা বানাতে পারি। প্রথমে তোমাদের যখনই এরকম লোন ম্যানেজমেন্ট বা যে কোনো এরকম কম বলে দেবে, এই ম্যানেজমেন্ট সিস্টেম মানে একটা সফটওয়্যারের কথা বলছে, তোমাদের প্রথমে ভাবতে হবে যে আমাদের কি কি টেবিল থাকবে আমাদের এই কনসেপ্ট, এবং টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউটস থাকবে। ফার্স্ট স্টেপ কি আমাদের ভাবতে হবে কি কি এন্টিটি বা টেবিল আমাদের এখানে থাকতে হবে। এগুলো কিন্তু পুরোটাই নিজেদের ওপর, কিন্তু পুরো তোমরা যে দেখছো অ্যাজ আ স্টুডেন্ট তোমাদেরকে ভেবে জিনিসটা করতে হবে। এটা কোনোভাবে প্রেসিফিক কিছু বলে দেওয়া থাকবে না যে এই নাও সেই নাও, কিন্তু এক্সামিনার তোমাদের কি দেখবে যে তোমাদের ভাবনার ক্ষমতাটা, যদি তোমাদের একটা জিনিস বানাতে হতে হয় তাহলে তোমরা জিনিসটাই কিভাবে ভাববে, কথাটা বুঝতে পারছো তো, কিভাবে ভাববে, মানে ভাবনার ক্ষমতাটা কিন্তু তোমাদের এই প্রশ্ন থেকে কিন্তু চলে আসবে যে তোমাদের যদি এরকম কোনো সফটওয়্যার বানাতে দিতে হয় তাহলে তোমরা কি কি ডেটাবেসকে কিভাবে তোমরা ডিজাইন করার ক্ষমতা রাখো, এখান থেকে একটা আইডিয়া। তো আমি একটা ছোট প্রশ্ন করে তোমাদেরকে এখানে একটা আইডিয়া দেবো যে কিভাবে তোমরা একটা প্রসিড করবে। প্রথমে তাহলে ফার্স্ট আমাদের কি রাখতে হবে যে কতগুলো এন্টিটিস এখানে হবে, সেটা প্রথমে আগে তোমাদের একটুখানি আইডিয়া থাকতে হবে। এগুলো পুরোটাই কিন্তু তোমাদের সিস্টেমের নলেজ না থাকলে কিন্তু করতে পারবে না। একটা আইডিয়া একটা, যে এখানে কোনো স্পেসিফিক্যালি কোনো ব্যাপার নেই, কিছু জিনিস বলে দেবে যেগুলো রাখতেই হবে, আর তাছাড়া তোমাদের বেসিক্যালি কি কি থাকা দরকার সেটা নিজেদের একটা আইডিয়া তোমাদের কিন্তু করে নিতে হবে। যেরকম লোন ম্যানেজমেন্ট সিস্টেম, লোন কি, লোন কাকে দেওয়া হয়, নিশ্চয়ই কাস্টমারদের দেওয়া হয়। তাহলে এইটুকুনি এটা বুঝতে পারছো যে কাস্টমার বলে তো একটা টেবিল তোমাদের থাকতেই হবে, এইটুকুনি প্রথমেই তোমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই টেবিলের মধ্যে কি কি অ্যাট্রিবিউটস হতে পারে আমি পাশে পাশে লিখছি, পরে ডিজাইনটা নয় ডায়াগ্রামটাই পরে দেখাবো, আগে প্রথমে পাশে পাশে জিনিসগুলো লিখে দিই কি কি অ্যাট্রিবিউটস থাকতে পারে। এক হতে পারে কাস্টমার আইডি, আমি ধরো CID দিলাম, কাস্টমার আইডি থাকতে পারে, কাস্টমারের নেম থাকতে হবে, অবভিয়াসলি কাস্টমারকে যে দিচ্ছে তার একটা নাম থাকবে। তার কি কি থাকতে পারে, তার
অ্যাড্রেস থাকা দরকার, অবভিয়াসলি অ্যাড্রেস, আরো অনেক কিছু থাকে যেমন আধার কার্ড, প্যান কার্ড, এসব সব তো অলরেডি কাস্টমার যখনই কোনো লোন নেওয়া হয়, যখনই কোনো লোন ম্যানেজমেন্ট সিস্টেম আমরা ঢুকি তখনই কিন্তু এইসব জিনিসপত্রগুলো নিয়ে নেওয়া হয়। তো আমি এত কিছু রাখলাম না, জাস্ট আইডিয়া, আমি বারবার বলছি এখানে কি কি আইডিয়া হতে পারে, মানে এটা তোমাদের উপর কোনো স্পেসিফিক অ্যান্সার না, এটা ওরা একটা দেখবে, তোমার আইডিয়া দেখবে। যেরকম হচ্ছে আমি হাইপোথেটিক্যালি বলছি, এখানে কাস্টমারের আধার কার্ড অ্যাড্রেস রেখে দাও, আধার প্যান এগুলো মোটামুটি কিন্তু থাকে, খুব যদি ভুল না বলি, আর হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার কাস্টমারের, এইগুলো কিন্তু আমাদের ফোন নাম্বার, সি ফোন পিএইচএনও বলে এরকম কিছু অ্যাট্রিবিউটস কিন্তু তোমাদের থাকতে, আরো অনেক কিছু থাকে। আমি প্রথমেই বলছি এটা একটা আইডিয়া, তুমি যখন অ্যান্সারটা যখন তোমরা সলভ করবে একটা অ্যাপ্রক্সিমেট হাইপোথেটিক্যাল আইডিয়া দিয়ে তোমরা সলভ করছো যে এই জিনিসপত্র থাকা দরকার। কেউ তোমাকে বলে দেয়নি ওখানে গিয়ে একটা অরিজিনাল সফটওয়্যার বানানোর খাতা, কিন্তু কেউ বলেনি, মানে খাতায় যেটা অরিজিনাল সফটওয়্যার বানাতে হবে কোনোভাবে বলেনি, অ্যাপ্রোপ্রিয়েট ডিজাইন কোথাও বলেনি, জাস্ট একটা আইডিয়া। মানে এই জিনিসগুলো ম্যান্ডেটরি ফিল্ড, যেটা দেখো নাম না থাকলে তো হবে না, অ্যাড্রেস না থাকলে হবে না, আধার প্যানটাও অ্যাড করে দিলাম, কাস্টমার আইডি অটোমেটিক জেনারেট হবে ওদের সিস্টেম অনুযায়ী, কাস্টমারের ফোন নাম্বার, এগুলো তো ম্যান্ডেটরি ফিল্ড। তো এই ম্যান্ডেটরি ফিল্ডগুলো কিন্তু থাকা দরকার। তো এই জিনিসগুলো ওরা দেখবে যে তোমরা এই জিনিসগুলোর উপর দিয়ে যাচ্ছ কিনা, ঠিক আছে। এক্সামিনার বা চেকার এটাই চেক করবে, যে কপি চেক করবে যে এই জিনিসগুলো তোমরা কিন্তু রাখছো কিনা, আর কিছুই না। সেকেন্ড কি হতে পারে, একটা কাস্টমার বলে একটা এন্টিটি বা টেবিলের কথা তো ভাবলে, তো এবার কি লোনের রেসপেক্টে, এবার যে লোন দেওয়া হয় লোনের একটা ট্র্যাক রেকর্ড থাকবে, তাহলে অবভিয়াসলি লোন বলে একটা টেবিল হওয়া দরকার, খুব যদি ভুল না বলি। কি কি থাকা দরকার লোনের মধ্যে, লোন আইডি খুব ইম্পর্টেন্ট, খুব যদি ভুল না বলি, এলআইডি মানে লোনের আইডি হতে পারে, ঠিক আছে। লোন অ্যামাউন্ট, লোন এএমটি, লোন অ্যামাউন্ট থাকতে হবে, কেন স্বাভাবিক লোন দিয়েছো, সেই লোনটার এগেনস্টে কত রেট অফ ইন্টারেস্ট, মানে ইন্টারেস্ট রেটও আমরা রাখলাম, লোন আইডি, লোন অ্যামাউন্ট, লোন ইন্টারেস্ট রেট, এবং আমাদের কি কি দরকার, লোনটা কত দিনের জন্য নেওয়া হয়েছে বা লোনের টার্মস এবং কি হতে পারে, কত ডিউরেশন হতে পারে, লোন ডিউরেশন রাখতে হবে, মানে কত দিনের লোন। অবভিয়াসলি সব লোন তো একসঙ্গে হয় না, কেউ লোন 8 মাসের নিচ্ছে, কেউ 12 মাসের নিচ্ছে, তো লোন ডিউরেশন বলে একটা, এল ডিউরেশন বলে একটা জিনিস ফিল্ড থাকা দরকার। আর কি থাকা দরকার, কবে লোনটা দেওয়া হয়েছে, ডেট অফ ইস্যু হতে পারে, ডেট অফ ইস্যু, এই জিনিসপত্রগুলো যে মিনিমাম। তো এই জিনিসগুলো কিন্তু আমি নিজে থেকে বানিয়ে বানিয়ে তোমাদের বলছি, স্বাভাবিক না। ডেট অফ ইস্যু এই জিনিসগুলো কিন্তু কোথাও স্পেসিফিক্যালি কোথাও বলা নেই, কোথাও বলা নেই। তো তোমাদের মিনিমাম একটা আইডিয়া থাকা দরকার যে একটা এরকম জিনিসের জন্য কি কি জিনিস আমাদের দরকার। তো এটাই কিন্তু তোমাদের অ্যাকচুয়ালি প্রশ্ন থেকে তোমাদেরকে যে এক্সামিনার তারা কিন্তু এটাই তোমাদের দেখছে কোনোভাবে, যে তোমাদের আইডিয়াটা কি আছে, ভাবনার ক্ষমতা কি আছে, আর কিছুই না। কিন্তু বুঝতে পেরেছো, এখান থেকে তোমাদের কিন্তু জিনিসটা তোমাদের ডেভেলপ করতে হবে যে কি কি ব্যাপার। তো যাই হোক, আমি ছোট ছোট করে নামগুলো লিখি, তোমরা একটু বড় বড় করে লিখবে, ডিউরেশন পুরো কথা লিখবে, অ্যামাউন্ট পুরো কথাগুলোই লিখবে। আমি বোঝানোর জন্য ছোট ছোট করে লিখছি টার্মসগুলো, মানে অ্যাট্রিবিউটের নামগুলো স্মল স্মল করে লিখছি, শর্ট শর্ট করে লিখছি। তোমরা কিন্তু একটু এটা বড় বড় করে মানে ফুল ফ্লেজেড ভাবে এটাকে রাখবে। আর কি হতে পারে, এক হয়ে গেল, কাস্টমার হয়ে গেল, লোন হয়ে গেল, লোন টেবিল। আর কি দেখো, এখানে কথা বলেছে পারচেসড অফ ভেরিয়াস আইটেম। তো এখানে এখান থেকে ক্লু পাচ্ছ যে আমাদের আইটেমস বলে একটা কিন্তু টেবিল কিন্তু থাকা দরকার। তাই স্বাভাবিক কথা, লোন কি করবে, লোন নিয়ে সে কোনো জিনিস কিনবে, তাহলে একটা আইটেম বলে একটা টেবিল কিন্তু তোমাদের থাকা দরকার। তার এখানে কি কি তুমি রাখবে আইটেমস এর মধ্যে, এক হচ্ছে আইটেম আইডি, এটা তো বুঝতে প্রত্যেকটা ক্ষেত্রে একটা তো প্রাইমারি কি মানে আইডি থাকবে, এটা কিন্তু অবভিয়াসলি এই সিআইডি, লোন আইডি, আইটেম আইডি এগুলো সবই কিন্তু ওয়ান কাইন্ড অফ প্রাইমারি কি টেবিলগুলোর। ডাইরেক্ট বলে দিই আমি, আইটেমের নাম রাখতে পারো, আইটেম নেম হতে পারে, খুব বেশি হলে আইটেমের ডিসক্রিপশন হতে পারে, আইটেম অ্যামাউন্ট হতে পারে। এই জিনিসপত্রগুলো মোটামুটি একটা আইটেমের থাকা দরকার। কিছু তো আইটেম আইডি, আইটেম নেম, আইটেম ডিসক্রিপশন আর আইটেম অ্যামাউন্ট, আর তো এর থেকে বেশি কিছু থাকা দরকার কি। জেনারেল ভাবে ভেবে দেখো, একটা আইটেম যদি কোনো একটা আইটেমস, একটা কাস্টমার একটা লোন নিয়ে একটা আইটেমই কিনবে, খুব যদি ভুল না বলি, লোনটা কেন নেবে, আইটেম কেনার জন্য আইটেমের কি কি থাকে, একটা ডিসক্রিপশন থাকে। যখন মোবাইল কিনতে যাও, ফ্লিপকার্ট খুললে কি দেখো, নিশ্চয়ই ফ্লিপকার্টে মোবাইলের ডিসক্রিপশন দেখো, নাম থাকে, অ্যামাউন্ট থাকে, আর তো কিছু থাকে না স্বাভাবিকলি, ভাবো না। যখন তোমরা কিনতে যাও, তোমার একটা ইএমআই প্রসেসিং হয়, মানে ফ্লিপকার্ট থেকে তোমরা কোনো একটা ক্রেডিট কার্ড দিয়ে তোমরা যখন কেনো, তোমরা একটা ওয়ান কাইন্ড অফ সেই লোন অ্যাপ্লোবেট করে, মানে তোমরা ইএমআই কনভার্ট হয়, তোমার জিনিসটা কিনে নিলে। তো আইডিয়াটা এইভাবেই আসে কিন্তু। তো তোমার একটা লোন আইডি জেনারেট হয়ে যায়, পরবর্তীকালে একটা তোমার আলাদা করে বিল আসে বাড়িতে, যদি কখনো তোমরা কিনে থাকো এরকম জিনিস। তুমি দেখবে যখন আমরা ক্রেডিট কার্ডে কিনে ফেললাম জিনিসটা, তো পরবর্তীকালে ক্রেডিট কার্ড থেকে তো প্রথমে অ্যাভেলেবল ব্যালেন্স থাকা দরকার, তো ওর এগেনস্ট একটা ইএমআই কনভার্সন হয়ে গেল, তুমি তো দেখেই কিনছো প্রত্যেক মাসে যে দেবে ওটা।
তো তোমাদের তাই সেই ক্রেডিট কার্ড কোম্পানি থেকে তোমাদের একটা বিল আসবে, সেই বিলের মধ্যে একটা বিল না হলে একটা ব্রাউচার আসবে, তোমার নতুন একটা লোন জেনারেট হয়েছে, তার লোনের প্রত্যেক মাসে এই দিতে হবে, ওটা ওয়ান কাইন্ড লোন হয়ে যায়। ইএমআই মানেও কিন্তু ওয়ান কাইন্ড অফ লোন নিয়ে তোমরা মাসে মাসে শোধ করছো। এবার যে শোধ করবে ভাবো, এবার যে শোধ করছে মানে কোম্পানি তো একটাই, ধরে নাও আমি একটা ব্যাংকের যদি কোনো এক্সাম্পল রাখো, এসবিআই, সিম্পল কথা বলছি, যে এসবিআই তোমাদের ক্রেডিট কার্ড আছে, তোমরা কিনলে, একটা কাস্টমার একটা ফ্লিপকার্টে গিয়ে অফার দেখে এসবিআই ক্রেডিট কার্ড থেকে কিনলো, তো এবার কেনার পর তোমাদের পেমেন্ট করতে হবে। এবার গল্পটা যে পেমেন্ট সবার জন্য তো আলাদা আলাদা করে পেমেন্ট টেবিল তো করলে হবে না, তাহলে একটা আমাদের এইটুকু বুঝতে পারছো যে একটা কিন্তু আমাদের পেমেন্ট টেবিলও থাকবে। যখনই কোনো পেমেন্ট হবে তার এন্ট্রিটা কিন্তু এখানে চলে আসবে, প্রত্যেকটা যখনই পেমেন্ট কোনো একটা কাস্টমার যখন লোনের এগেনস্টে কোনো পেমেন্ট করতে থাকবে, তখন কিন্তু তার কি হবে, সেই পেমেন্টের ডিটেলসটা কিন্তু ওই টেবিলে কিন্তু অ্যাড অন হয়ে যাবে। তাহলে প্রথমে কি হওয়া উচিত, পেমেন্ট আইডি পিআইডি হয়ে গেল, আর কি দরকার, পেমেন্ট ডেট থাকা দরকার, কোন দিনে পেমেন্ট করা হয়েছে, কতটা টাকা পেমেন্ট করেছে, মানে অ্যামাউন্ট পেড বলে একটা এরকম ফিল্ড থাকবে, কত টাকা দিয়েছে সেটাও কিন্তু কোনোভাবে আমরা এখানে কোনোভাবে আমাদের থাকতে হবে। এবার অ্যাকচুয়ালি বলবে স্যার পেমেন্টটা হবে তো কোনো লোনের এগেনস্টে পেমেন্টটা হবে, তার লোন আইডিটাও তো এজ রাখা দরকার, এটা পরের সম্পর্কে বুঝবো। এখন আমরা এনটিটি বুঝছি, এখন কোনো রিলেশনশিপ বুঝছি না। আমরা প্রথম ফিল্ড হবে যে আমাদের বেসিক এক একটা টেবিলের মধ্যে রিলেশনশিপকে যদি বাদ দিয়ে দাও তাহলে কি কি আমাদের হতে পারে, মানে অ্যাট্রিবিউট কি হতে পারে। অ্যাকচুয়ালি যেটা আমরা এইভাবে আঁকছি, তোমরা কিন্তু এইভাবে মানে এইভাবে লিখবে না, তোমরা ডাইরেক্ট ইয়ার ডায়াগ্রামের মধ্যেই করে দেবে, বুঝতে পেরেছো, ইয়ার ডায়াগ্রামের মধ্যেই জিনিসটাকে করে দেবে, এই হচ্ছে ব্যাপার গল্পটা। তোমাদের যখন অ্যাট্রিবিউটের মধ্যে সিম্পল অ্যাট্রিবিউটই রাখবে, ওরকম যতই যদি ডিরাইভ অ্যাট্রিবিউট হোক বা মানে কম্পোজিট হোক কি হোক দরকার নেই, সিম্পল ওই প্রাইমারি অ্যাট্রিবিউট যেটা কি অ্যাট্রিবিউটগুলোকেই মার্ক ডাউন করে বাদ বাকি কিছু আর দরকার নেই। হাইপোথেটিক্যাল ধরে নিলে যে সবগুলোই মোটামুটি সিম্পল অ্যাট্রিবিউট ধরেই করবে, এত ডিটেলস ওরা দেখবে না। তো মোটামুটি 4টে টেবিল তো আমাদের মিনিমাম দরকারি, এই 4টে হলেই কিন্তু হয়ে যাবে। কিন্তু এখানে একটা 8টা কথা বলেছে যে ডিফল্টার্সের কথা বলে দিয়েছে, যে ডিফল্টার্সকে ট্র্যাক করতে হবে। তাই ডিফল্টার্সকে ট্র্যাক করতে গেলে কি করে করবে, হয় তোমাদের লোন যদি কেউ না দেয়, একটা সময় একটা টাইম থাকবে, যে সময় লোনটা দেওয়া দরকার, লোন ডিউরেশন মানে প্রত্যেকটা টাইমে যখন যে পে না করে, একটা ডেট থাকে না, যে প্রত্যেকটা কোম্পানির ডেট থাকে, যে কোনো ক্রেডিট কার্ডের একটা ডেটে বিল আসে, ধরুন 8 তারিখে বিল আসলে তোমাদের 22 তারিখের মধ্যে পে করতে হবে। তো যারা যারা 22 তারিখের পর পে করেনি তাদের একটা ডিফল্টার লিস্টে ঢুকে যাবে। তো অটোমেটিক তো ঢুকবে না, ওটা ম্যানুয়ালি কোনোভাবে হবে। তো আমাদের যে ডিফল্টার যখন ঢুকবে সেখান থেকে কোথাও রাখতে হবে, তার মধ্যে আমরা এইটুকু বুঝতে পারছি ডিফল্টার বলে কিন্তু আমাদের একটা টেবিল কিন্তু থাকতেই হবে। তার মধ্যে কি কি থাকবে, একটা ডিফল্টার আইডি হয়ে গেল, ডিআইডি হয়ে গেল ডিফল্টার আইডি। এবার তোমরা পুরো কথাগুলো লিখবে, আমি জাস্ট ছোট ছোট করে বলছি। তারপরে কোন দিনে ডেট ডিফল্ট, মানে কোন মানে যেরকম ব্যাপারটা হচ্ছে, ধরে নাও একটা মানুষ জানুয়ারি মাসে পেমেন্ট করেছে কিন্তু ফেব্রুয়ারি মাসে দিতে পারেনি, তাহলে কোন ডেটের জন্য সে ডিফল্টার হলো, তাহলে সেই ডেটটাও কিন্তু কোনো মানে থাকা দরকার। যে এই জিনিসগুলো, এই যে আইডিয়াটা, তো তোমাদের তো যদি না থাকে, দেখো এটা পুরোটাই ডিপেন্ড করবে তোমাদের সিস্টেমের আইডিয়া। সিস্টেমের আইডিয়া থাকলেই কিন্তু তোমরা এই অ্যাট্রিবিউটগুলো ঢোকাতে পারবে, নাহলে কিন্তু পারবে না। প্রশ্ন কখনো এটা দেবে না, যদি এটা দেয় তো খুব ভালো কথা, পরের বছর 2023-এ যদি কারোর এরকম প্রশ্ন দেয় ক্যালকাটা ইউনিভার্সিটিতে তো খুবই ভালো কথা, কিন্তু আমার মনে হয় না এরকম প্রশ্ন দেবে। বাট তোমাদের এরকম ধরনের প্রশ্ন দেবে, জাস্ট আইডিয়াগুলো যে কিরকম হতে পারে। ডেট অফ ডিফল্টেড আমি এখানে রেখে দিয়েছি। আর কি কি হতে পারে, ডিফল্ট অ্যামাউন্ট, কত টাকা দেয়নি, ডিএফ অ্যামাউন্ট মানে ডিফল্ট অ্যামাউন্ট আমি এখানে রেখেছি। এই অ্যাট্রিবিউটসগুলো আমরা এখানে রাখলাম, আর মোটামুটি আমরা কিন্তু একটা আইডিয়া পেয়ে গেলাম যে এরকম টোটাল 5টা টেবিল কিন্তু আমাদের হবে। এবার এই 5টা টেবিলের মধ্যে সম্পর্ক দেখব, কিসের কিসের কি সম্পর্ক আছে। দেখো এইটা তো মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছি। এই আইডিয়াটাকে মাথায় রেখে আমরা এবার কিন্তু ইয়ার ডায়াগ্রামটাকে প্রথমে একটা ওভার স্কেচিং কিন্তু আমরা এখানে করে নেবো। দেখো সম্পর্ক দেখানোর জন্য আমি কি করেছি, একটা ইয়ার ডায়াগ্রামের রেসপেক্টে এন্টিটিগুলোকে সাইডে সাইডে লিখে দিই। দেখতে হচ্ছে সি ইজ ফর কাস্টমার, এল ফর লোন, পি ফর হচ্ছে পেমেন্ট, আই ফর হচ্ছে আইটেম, আর ডি ফর হচ্ছে ডিফল্টার। আমি পুরো নামগুলো লিখিনি, ছোট স্ক্রিনে বোঝাচ্ছি তো, তাই জন্য জিনিসটা ছোট ছোট করে জিনিসটা দেখাচ্ছি। তোমরা কিন্তু পুরো নামগুলো লিখবে এবং তার সঙ্গে সঙ্গে অ্যাট্রিবিউটগুলো দিয়ে দেবে। এরকম যে অ্যাট্রিবিউটগুলো আছে প্রত্যেকটা এরকম অ্যাট্রিবিউটগুলো এরকম এখানে প্রত্যেকটা অ্যাট্রিবিউটগুলো কিন্তু এখানে আমি লিখে নেবে। আমি একটা লিখলাম না, তোমাদের আইডিয়া বুঝিয়ে দিলাম যে কিরকম কি হতে পারে, ব্যাস হয়ে গেল। এবার সম্পর্কে চলে আসবে যে একটা কাস্টমার এবং একটা লোনের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে। তাহলে একটা কাস্টমার একটা লোন অ্যাপ্লাই করতে পারে, স্বাভাবিক কথা। তাহলে একটা কাস্টমার কি হতে পারে, অ্যাপ্লাই ফর এএফ লিখলাম, অ্যাপ্লাই ফর লোন হতে পারে। মানে একটা সম্পর্ক নাম তুমি যাই দাও না কেন, মানে বুঝতে পারলে যে কাস্টমার এবং একটা লোনের মধ্যে একটা কিন্তু সম্পর্ক কিন্তু থাকবেই, মানে কাস্টমাররাই কিন্তু অ্যাপ্লাই করবে লোনের জন্য। সেটা কিরকম ধরনের সম্পর্ক হতে পারে, তো একটা কাস্টমার অনেকগুলো লোন হতে পারে। একটা মানুষের কথা ভেবে দেখো, 1:m রিলেশনশিপে থাকবে। কেন থাকবে যদি ভেবে দেখো, আইডিয়াটা একটু বড় করে নিলাম। কেন কি একটা আইডিয়া তোমরা ভেবে দেখো কি হতে পারে, যে আমি অ্যাজ আ কাস্টমার আমি চাইলে আমি ইএমআইতে আমি একটা মোবাইল কিনতে পারি, ইএমআইতে একটা ফ্রিজও কিনতে পারি। তাহলে আমি একটা কাস্টমার একটা কোম্পানি থেকে অনেকগুলো লোন নিতে পারি। তাহলে
গল্পটা কিরকম হয়ে গেল, কাস্টমার সবসময় লোনের জন্য একটাই কাস্টমার অনেকগুলো লোন অ্যাপ্লাই করতে পারে, বাট একটা লোন যে লোন আইডি জেনারেট হবে সেটা কিন্তু একটা কাস্টমারের জন্যই। এই যে গল্পগুলো, এই রিলেশনশিপের গল্পগুলো কিন্তু আমি প্রত্যেকটা স্প্লিট ভিডিওতে কিন্তু বুঝিয়েছি, এক একটা সিঙ্গেল ভিডিওতে সবগুলো বলেছি। তোমরা যদি না দেখো জিনিসগুলো, তোমরা কিন্তু এই কনসেপ্টগুলোকেই ধরতে পারবে না। এই জন্য প্রথমে আমি বলেছিলাম প্রিডিক্রিস কিন্তু এই সম্পর্ক গঠিত, মানে একটা ইয়ার ডায়াগ্রামের সব থেকে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই টেবিলের মধ্যে সম্পর্ক তৈরি করা, আর কিছুই না। এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট। কেন করবে, তার জন্য কেন 1:m রিলেশনশিপ হলো, এই জিনিসগুলো ভাবনাটা তোমাদের ভাবতে হবে যে একটা কাস্টমার অনেকগুলো রিলেশনশিপে অনেকগুলো লোন কিন্তু সে নিতে পারে। তা এই কনসেপ্টগুলো তোমাদের কিন্তু ক্লিয়ার থাকা খুব দরকার। আইডিয়াগুলো, বেসিক আইডিয়া যদি ক্লিয়ার না হয়, ইয়ার ডায়াগ্রাম তো মডেল করতেই পারবে না কোনোভাবে। বেসিক যে কোনো সিস্টেম নলেজ যে কিরকম হতে পারে, এই ভাবনার ক্ষমতাটাই কিন্তু তোমার থাকা কিন্তু খুবই দরকার। দ্বিতীয়ত, লোন আর আইটেমের মধ্যে কি সম্পর্ক থাকতে পারে যদি মোটামুটি একটা আইডিয়া দিই। লোন কেন আমরা নিচ্ছি, কোনো আইটেম কেনার জন্য, তাহলে একটা সিকিউর সম্পর্ক রাখলাম, মানে নর্মাল একটা নাম দিচ্ছি এখানে, এই নামগুলো ইম্পর্টেন্ট না। তোমরা যদি একটা বক্স করে দাও, নাম না দাও, তাহলেও হবে। লোন আর আইটেম মানে আমরা একটা কাস্টমার লোন নিচ্ছে একটা আইটেম কেনার জন্য, স্বাভাবিকভাবে সেটা কিরকম হবে, রিলেশনশিপটা 1:1 হবে। কেন হবে, কেন একটা লোন দিয়ে তো একটা আইটেমই তো কিনছি, দুটো তো আইটেম কিনতে পারি না। স্বাভাবিক, ধরে তো এরকম ভাবে নিচ্ছি যে একটা, নাকি প্রথমেই বলা আছে, তো এরকম হতে পারে একটা লোন নিয়ে আমরা অনেক কিছু অনেক জিনিস কিনছি, এটা কিন্তু ওই ব্যাংক লোন না, মানে কোনো জিনিস কেনার জন্য লোন পাচ্ছি। তার মানে তোমরা এই ফ্লিপকার্টের কনসেপ্ট ভাবো, মানে আমরা একটা ক্রেডিট কার্ড দিয়ে যখন কোনো মোবাইল কিনছি, তার এগেনস্টে একটা কি হলো, একটা আমার ইএমআই জেনারেট হচ্ছে, মানে ইএমআই স্প্লিট হচ্ছে, মানে টাকাটা নিয়ে লোনে কনভার্ট হয়ে ইএমআই দিচ্ছি আমরা, তাহলে ওটা একটা লোন আইডি আলাদা করে জেনারেট হবে। তাহলে মোবাইলের জন্য একটা আলাদা লোন আইডি হবে, আবার যদি ওয়াশিং মেশিন কিনি তার জন্য একটা আলাদা লোন আইডি হবে, যদি লোন নিয়ে কিনি ক্রেডিট কার্ড থেকে। বুঝতে পেরেছো তো, ক্রেডিট কার্ড থেকে কেনা মানে ওই ইএমআই মানে ওয়ান কাইন্ড অফ লোনই, কিন্তু তোমরা যারা জানো না আইডিয়াটা, আমি জাস্ট সিম্পল বলে দিই, এটা কিন্তু একটা লোনই নিচ্ছ তোমরা, ব্যাংক থেকে এরকম ডাইরেক্ট দিতে হবে না, তোমার কার্ডে একটা সার্টেন অ্যামাউন্ট অফ ব্যালেন্স রয়েছে, তুমি সেটা ক্রেডিটে নিয়ে লোন হিসাবে নিয়ে তুমি ওটা মাসে মাসে শোধ করো, তার ইন্টারেস্ট দিতে হয়, সবকিছু কিন্তু ওর মধ্যে রয়েছে। নো কস্ট ইএমআই বলে, আলটিমেটলি কোনোটাই নো কস্ট ইএমআই, সব যদি ক্যালকুলেট করে দেখো তোমাদের কিন্তু একটা এক্সট্রা চার্জেস কিন্তু দিতে হচ্ছেই। তারপরে এই লোন প্রসেসিং ফি আছে 500 টাকা করে, ডিপেন্ড করছে আমার ক্রেডিট কার্ডে কি কি আছে, আমি ওখানে গেলাম না। নেক্সট আমাদের যে সম্পর্কটা হবে কাস্টমার আর পেমেন্টের মধ্যে, তো কাস্টমার লোন নিয়ে জিনিস কিনেছে, এবার পেমেন্ট করতে হবে, তাহলে কাস্টমারের সঙ্গে পেমেন্ট টেবিলের কি সম্পর্ক থাকতে হবে। সিম্পল ধরো না, সম্পর্কের নামটা আমি লিখছি মেক পেমেন্ট, আমি এটা হাইপোথেটিক্যাল জিনিসগুলো লিখছি, এটা কিন্তু এরকম আমরা নাও দিতে পারো। তাহলে কিরকম হতে পারে, একটা কাস্টমার অনেকগুলো লোন নিতে নিয়েছে, তো যদি একটা কাস্টমারের সাথে যদি লোনের সম্পর্ক যদি 1:m এর হয়, তাহলে সে কাস্টমারটা তো অনেকগুলো পেমেন্টই করবে। যদি ধরে নাও একটা কাস্টমার ধরে নাও, সাপোজ C1 ধরে নাও, 3টে লোন নিয়েছে, L1 L2 আর L3, 3টে লোন নিয়ে বসে রয়েছে, ঠিক আছে। তাহলে পেমেন্টও 3টেই করবে না এক মাসে, স্বাভাবিক একটা মাসে 3টে পেমেন্ট করতে হবে, 3টে ইএমআই দিতে হবে। তো সাধারণ তাহলে কি হবে, 1:, আমার এখানেও কিন্তু আমার M সম্পর্কে কিন্তু গঠিত রয়েছে, মানে একটা কাস্টমারের সাথে পেমেন্ট টেবিলেরও যে রিলেশনশিপ স্ট্যাটাসটা রয়েছে সেটাও কিন্তু 1:m রেশিওতে কিন্তু কোনোভাবে রয়েছে। এবার ডিফল্ট, যে এই ডিফল্টের সাথে আমাদের লোনের একটা সম্পর্ক কেন থাকবে, কারণ কি লোন যদি আমরা পেমেন্ট না করি, তাহলে সেই সূত্রে আমাদের কি হবে, আমাদের একটা ডিফল্টের গল্প চলে আসবে। তো সেই সূত্রে গেলে সব দেখো, সব কি যারা লোন নিয়েছে তারা কি সবাই কি ডিফল্টার হতে পারে। ধরে নাও একটা কোম্পানি থেকে, একটা ফাইন্যান্স কোম্পানি থেকে ধরে নাও 1000 জন লোন নিয়েছে, তার মধ্যে হতে পারে যে হাইপোথেটিক্যাল বললাম যে 200 জন ডিফল্টার্স রয়েছে, যারা সময় পয়সা দিচ্ছে, তাদেরই ডিফল্টার্স বলা, যারা সময় পেমেন্ট না করে তাদেরকে আমরা ওয়ান কাইন্ড অফ ডিফল্টার বলি। তো 200 জন ধরে নাও ডিফল্ট রয়েছে, তো তার মানে সবাই তো না, তাহলে আমাদের কারা কারা, আমাদের লোন টেবিল থেকেই তো ডিফল্টার টেবিল তৈরি হচ্ছে ওয়ান কাইন্ড অফ। দেখো এখানে কি কি আছে, দেখো ডিফল্টার আইডি, ডিফল্টার ডেট অফ ডিফল্ট, এবং ডিফল্ট অ্যামাউন্ট কত টাকা দেয়নি। তো লোন টেবিল থেকেই কোনোভাবে সম্পর্ক থাকতে হবে ডিফল্টারের মধ্যে। তাই জন্য কিরকম হতে পারে, সিম্পল যদি জিনিসটা ভেবে দেখো, যদি তাহলে গল্পটা সব যে লোন যারা যেসব তোমার ধরে নাও এই 1000টা লোন দিয়েছে একটা ফাইন্যান্স কোম্পানি, তাহলে 1000টা এন্ট্রি আছে এই আমার লোন টেবিলে, তাহলে 1000 জন ডিফল্টার না, 200 জন ডিফল্টার হতে পারে। কেউ ডিফল্টার না এরকমও হতে পারে, বা হতে পারে কেউ ডিফল্টার আছে। তার মানে গল্পটা এখানে কিরকম হবে, যে একটা মানুষ, মানে দেখো একটা ভাবো, একটা কাস্টমার 3টে লোন নিয়েছে, হয় সে একটাও ডিফল্ট করেনি, বা হয় সে ডিফল্ট করেছে, দুটোতে ডিফল্ট করেছে, একটাতে করেনি। তার মানে এরকম হতে পারে ডিফল্ট একটা কাস্টমার একটা লোনের এগেনস্টে সে ডিফল্ট করতে পারে বা ডিফল্ট করতে নাও পারে, মানে ডিফল্টার হতেও পারে, মানে সময় পয়সা দেয়নি বা সময় পয়সা দিয়েছে, এটাও কিন্তু
পসিবল, তার মানে এরকম হতে পারে যে কখনো কখনো ডিফল্টার হবে, কখনো কখনো ডিফল্টার হবে না। প্রশ্নটা এইভাবে ভাবো। আরো জিনিসটা ক্লিয়ার করছি। আমার লোন টেবিলে এন্ট্রি আছে ধরো 5টা, ঠিক আছে, মানে 5টা লোন একটা ফাইন্যান্স কোম্পানি দিয়েছে, হয় দেখা গেছে 5 জনই সময় পয়সা দিচ্ছে, তার মানে কোনো ডিফল্টার নেই, ঠিক আছে। তাহলে তার সম্পর্কটা কিরকম হবে, যে হয় তোমার কোনো ডিফল্টার হতে পারে বা তোমার ডিফল্টার নাও হতে পারে। তাহলে আমরা পার্টিকুলার একটা লোনের এগেনস্টে কিন্তু আমরা ডিফল্টার চেক করছি আদৌ সে ডিফল্টার কিনা। হয় সে লোনটা ডিফল্টে যেতেও পারে বা নাও যেতে পারে। সেই সূত্রে যেতেও পারে নাও যেতে পারে, তার মানে কি 0 to M হবে। 0 to M মানে এরকম সম্পর্ক করেছেন, আমি যখন নোটেশন পড়াই তখন বলেছিলাম 0 to M কথাটার মানে হচ্ছে যে হয় তোমার ডিফল্টার হবে বা ডিফল্টার নাও হতে পারে। মানে কোনো লোন আমার ডিফল্ট হয়েছে, মানে দেখো একটা কথা ভালো করে ভাবো, এটা কেন আমি 0 to M লিখেছি, যে একটা লোন আইডি এগেনস্টে আমরা কতগুলো পেমেন্ট করবো। ধরে না আমি 8খানা স্লটে ইএমআই নিয়েছি, 1, এটা 2, 3, 4, 5, 6, 7, 8, 8টা স্লটের আমার ইএমআই আছে। তো আমার হতে পারে যে প্রত্যেকবার যখন পেমেন্ট করছি ডেটে যদি পেমেন্ট না করি, তাহলে ওই লোনের আইডির এগেনস্টে তো পেমেন্টটা হচ্ছে। তাহলে যে পেমেন্টটা করছি, তাহলে পেমেন্টের সাথেও কিন্তু একটা সম্পর্ক রয়েছে কার, আমার কিন্তু এই লোন টেবিলের সাথে কিন্তু পেমেন্টের একটা সম্পর্ক রয়েছে। ভালো করে জিনিসটাকে এইবার দেখলে ক্লিয়ার হয়ে যাবে যে আমি যখন একটা কাস্টমার পেমেন্ট করছে, কি এটা প্রথম ইএমআই, দ্বিতীয় ইএমআই, তৃতীয় ইএমআই, এভাবে 8খানা ইএমআই সে পেমেন্ট করবে। ভালো করে জিনিসটা ক্লিয়ার করো। তো প্রথম ইএমআই ঠিক টাইমে দিয়েছে, সেকেন্ড ইএমআইও ঠিক দিয়েছে, থার্ড ইএমআইও ঠিক, ফোর্থ ইএমআইতে গন্ডগোল হয়ে গেছে। তাহলে ফোর্থ ইএমআইতে গন্ডগোল হয়ে যাওয়া মানে কি, যখন আমরা পেমেন্ট যখন করছি, তাহলে পেমেন্টের টেবিলে কিন্তু কোনো ভালো করে দেখলে বুঝতে পারবে অ্যামাউন্ট পে ডেট, পে অ্যামাউন্ট আছে। যদি পাশে তোমাদের একটু ছোট করে বা পাশে ঘুরিয়ে দেখায়, দেখো দেখলে বুঝতে পারছো যে পেমেন্টের মধ্যে পেমেন্ট আইডি, পেমেন্ট ডেট আর অ্যামাউন্ট পেড, এই 3টে জিনিস রয়েছে। তো আমাদের কার পেমেন্টটা করেছি, কোন লোনের পেমেন্ট, তাহলে লোনের সঙ্গে তাহলে সম্পর্ক থাকতে হবে। ক্লিয়ার হলো ব্যাপারটা? তো লোনের সঙ্গে তো একটা সম্পর্ক কিন্তু থাকতে হবে। সে তুমি নাম এখানে কি দাও সেটা ইম্পর্টেন্ট না, রিলেশনশিপের নাম, বাট একটা সম্পর্ক থাকতে হবে। এই জন্য অ্যাকচুয়ালি এখানে পেমেন্টের মধ্যে কি হয়, আলটিমেটলি আমরা এখানে লোন আইডিটাকে অ্যাজ এ ফরেন কি রেখে দিই। কিন্তু বাট আমাদের আইডিয়াটা এখান থেকে ক্লিয়ার করতে হবে যে আমাদের পেমেন্ট টেবিলের সাথে যখন আমরা লোনের সম্পর্ক কিন্তু গঠিত করতে পারি, কার পেমেন্ট করেছো। তাহলে গল্পটা কি, একটা লোনের এগেনস্টে আমাদের কতগুলো পেমেন্ট হতে পারে, অনেকগুলো পেমেন্ট হতে পারে, বাট একটা পেমেন্ট কিন্তু একটা লোনের জন্যই হবে, ঠিক আছে। তাহলে মানে এখানে 1:m এর সম্পর্ক কিন্তু গঠিত হচ্ছে, মাথায় রাখবে 1:m, মানে আমাদের একটা লোনের এগেনস্টে মাল্টিপল পেমেন্ট কিন্তু হতে পারে, কিন্তু একটা পেমেন্ট আইডি কিন্তু ওই ইন্ডিভিজুয়াল ওই লোনের সাথেই কিন্তু ইকুয়াল থাকে। মানে প্রত্যেকটা পেমেন্টের একটা করে পেমেন্ট আইডি জেনারেটর, মানে যেটা ট্রানজাকশন আইডিও বলো। তোমরা যখন পেমেন্ট করো কোনো জায়গা থেকে ট্রানজাকশন আইডি দেয়, তো সেটাই যে গল্প। তো সেই সূত্রে যদি আইডিয়া তাহলে আমাদের এখান থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে, আমাদের পেমেন্টের সঙ্গে লিঙ্ক আপ আছে। এবার তাহলে গল্পটা এবার ক্লিয়ার হলো। দেখো আমি 4 নম্বর পেমেন্টটা দিইনি, তা স্বাভাবিক 4 নম্বর পেমেন্ট দিইনি, আমাদের ডেট পার করে, ধরো 22 তারিখে ডেট ছিল, পার করে গেল। তার মানে কি বুঝলাম, যেহেতু পেমেন্ট আমার ঢোকেনি, তাহলে আমাদের তাহলে এইটুকু আইডিয়া হলো যে কারা কারা ঢোকেনি, একটা আইডিয়া হয়ে গেল। আমরা 22 তারিখের মধ্যে আমরা দেখলাম যে কারা কারা পেমেন্ট করেছে, কোন কোন কাস্টমার, ধরো C1, C2, C3 3টে কাস্টমার আছে। তো C1 পেমেন্ট করেছে 22 তারিখের মধ্যে, তার যেটুকু দরকার। C2 বা C3 কিন্তু কোনোভাবে দিতে পারেনি। তো তাহলে কি এই লোন টেবিল থেকে যাবে। তো কখনো কখনো হতে পারে C3 ধরে নাও তার ইনস্টলমেন্ট নাম্বার 4th ইনস্টলমেন্টটা পেমেন্ট করেনি, ঠিক আছে। তাহলে 4th ইনস্টলমেন্টটা পেমেন্ট করে, তাহলে হতে পারে 1st, 2nd, 3rd তো সে তো পেমেন্ট করেছে। তো সেখানে তো সে তো ডিফল্ট না, সে তো ডিফল্টার না, বাট আমাদের কোন পেমেন্টটা কে করেনি, ওই একটা অ্যাপ্রোপ্রিয়েট হয়তো কোনোটা পেমেন্ট করেনি। তো সেই সূত্রে গেলে তাকে পেমেন্টের জন্য ডিফল্ট টেবিলে চলে যায়। অনেক সময় এখানে তোমাদের এরকম রাখতে পারে, আরেকটা জিনিস রাখতে পারে স্ট্যাটাস। তাহলে কারেন্টলি এখন পে করেনি, পরবর্তীকালে পে করবে, তখন একটা স্ট্যাটাসটাকে কিন্তু সবসময় তো এই রেকর্ডটা তো সবসময় থেকে যাবে না। যখন পে করলে ওটাকে আমরা স্ট্যাটাসটাকে আপডেট করে দেবো যে না পেমেন্ট হয়ে গেছে, তাহলে মানে ওই রেকর্ডটা দেখবো না আমরা, ঠিক আছে। তো এইভাবে জিনিসটাকে ডিজাইন করা হয়েছে। তো পরীক্ষা হলে তোমাদের অ্যাকচুয়ালি এই ডায়াগ্রামটা আঁকতে হতো। এটা হচ্ছে তোমাদের ইয়ার ডায়াগ্রামের কনসেপ্ট, যেটা আমি পাশে এখানে তোমাদের ছোট করে এঁকে দেখিয়েছি। এই ইয়ার ডায়াগ্রামটাই তোমাদের কিন্তু এই প্রশ্ন থেকে আঁকতে হবে। তাহলে ফার্স্ট তোমরা কি করলে, প্রথমে কি কি টেবিলস, মানে এন্টিটি হতে পারে তার একটা আইডিয়া নিলে, তারপর তোমরা কি কি নিলে, তার কি কি অ্যাট্রিবিউটস হতে পারে সেটা তোমাদের আইডিয়া রাখতে হবে, বা তোমরা এখানে ভেবে ভেবে ওটাই লিখলে। তারপর তোমরা করার পর তোমরা এই যে কাদের মধ্যে কি সম্পর্ক গঠিত হবে সেটাই কিন্তু তোমাদের কিন্তু এখানে ভাবতে হবে। হ্যাঁ, হতে পারে যে সবসময় এই সম্পর্ক নামগুলো, রিলেশনশিপের নামগুলো লিখতেও পারো, নাও লিখতে পারো, কোনো অসুবিধা নেই, বাট রিলেশনশিপ রয়েছে এটা বুঝতে পারছো যে কি 1:m। তোমাকে এই রেশিওগুলো লিখতে হবে কিন্তু, যে কার সাথে কিরকম ধরনের সম্পর্কতে রয়েছে, কোন কি টাইপের রিলেশনশিপে রয়েছে সেটাও কিন্তু এখানে তোমাদের বলতে হবে। তো সেই সূত্রে তোমাদের কিন্তু এই আইডিয়াটা কিন্তু থাকা দরকার। এখানে তুমি 0 লিখেছো, অ্যাকচুয়ালি 0 বলে কোনো হয় না, তোমরা এখানে 0-র জায়গায় 1ও লিখতে পারো, কোনো প্রবলেম নেই। 1:m মানে একটা লোনের এগেনস্টে
অনেক ডিফল্টার্স হতে পারে, ঠিক আছে। একটা লোনের মাল্টিপল ডিফল্ট, 1:m কথাটার মানে হয় 0 অর মোর কথাটার মানে 0 to n বা 1 to m, মানে একটা লোনে হয় হতেও না পারে বা হতে পারে, মাল্টিপল ডিফল্টার্স হতে পারে, মানে গল্পটা এরকম আইডিয়া বলছে, ঠিক আছে। কেন গল্পটা এইভাবে কেন ভাববে, দেখো মানে একটা লোন আইডিতে পেমেন্ট অনেকগুলো হচ্ছে না, তো প্রত্যেক মাসে সে ডিফল্ট হতে পারে, তো প্রত্যেক মাসে এন্ট্রি থাকবে। অনেক সময় বলি না 8 মাস ধরে লোন দেয়নি, তার মানে কি 8 মাস ধরে ডিফল্টার টেবিলে কিন্তু তার এন্ট্রি কিন্তু ঢুকে গেছে, বুঝতে পেরেছো? যে দেখো কি কি থাকবে, ডিপার্টমেন্ট ডিফল্টার আইডি, প্রত্যেকবার নতুন নতুন ডেট অফ ডিফল্টেড এবং ডিফল্টার অ্যামাউন্ট এবং স্ট্যাটাস নট পেড, ধরো এরকম একটা কিছু ঢুকলো, বুঝতে পেরেছো? তো প্রত্যেক মাসের জন্য হবে, মানে জানুয়ারি মাসে ডেট অফ ডিফল্ট, মানে জানুয়ারির জন্য জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, তাহলে একটা লোনের এগেনস্টে কিন্তু মাল্টিপল কিন্তু আমাদের এক হতে পারে বা হতেও না পারে, মাল্টিপল আমাদের কিন্তু ডিফল্ট হতে পারে, কারণ কি তাই তো হয় অ্যাকচুয়ালি। আমরা এরকম সময় 3 মাস ধরে লোন পে করিনি, ব্যাংক থেকে লোক আসছে 4 মাস ধরে লোন পে করি, তাহলে হিসাব মতন কি হচ্ছে, মাল্টিপল কিন্তু আমাদের একটা ওই ডিফল্ট টেবিলে একটা লোনের এগেনস্টেই কিন্তু মাল্টিপল কিন্তু রো থাকতে পারে, মানে তার এন্ট্রি থাকতে পারে, কিন্তু সে অনেক মাস ধরে পেমেন্ট করেনি, কিন্তু আমরা তো ইএমআইতে পেমেন্ট করছি না। আইডিয়াটা, এই জিনিসগুলো, এই ভাবনার ক্ষমতাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যদি মনে হয় এরকম প্রশ্নগুলো খুব টাফ লাগছে, স্কিপ করে অন্য প্রশ্ন যেতে পারো, বাট যদি মনে হয় না তোমাদের এই ভাবনার আইডিয়াটা পুরো চলে এসছে, যে তোমাদের কি কে কতগুলো টেবিল হতে পারে, টেবিলের মধ্যে কি অ্যাট্রিবিউটস হতে পারে, এবং সেগুলো তোমরা কি কি সঙ্গে সম্পর্ক কিভাবে মানে গঠিত হবে, তার আইডিয়াটা যদি তোমাদের পরীক্ষার সময় ইনস্ট্যান্ট চলে আসতে ভেবে তোমরা আরামসে এই প্রশ্নটা করে দিতে পারবে। এটা খুব ইজি প্রশ্ন, আর এর কোনো স্পেসিফিক অ্যান্সার সেরকম কিছু হয় না, কেউ দুটো অ্যাট্রিবিউট বেশি থাকতে পারে, কারোর কিছু কম থাকতে পারে, এটা কোনো বড় ব্যাপার না। এটা রাফলি যদি ঠিকঠাক করো তাহলে কিন্তু তোমাদের আরামসে কিন্তু তোমাদের নাম্বার কিন্তু দিয়ে দেবে। এই টেবিলটা, এই জাস্ট ডায়াগ্রামটা করে দিলেই কিন্তু গল্প তোমাদের নাম্বার কিন্তু আলটিমেট তোমাদের কিন্তু দিয়ে দেবে। এরকম প্রশ্ন তোমরা যত প্র্যাকটিস করবে 10 ইয়ার্স থেকে দেখে দেখে, যত প্র্যাকটিস করবে, যে কোনো 10 ইয়ার্স বলতে পারো কোশ্চেন সেট থেকে প্র্যাকটিস করবে, তোমাদের কিন্তু ওই এরকম ধরনের কোশ্চেন সলভ করার আইডিয়া কিন্তু তোমাদের আরো ভালো হবে। এগুলো চট করে একটা এরকম প্রশ্ন দেখলাম ইউটিউবে এরকম করলাম, এটা হবে না, তোমাদের খুব ভালো লেভেল প্র্যাকটিস থাকতে হবে, মানে এরকম ধরনের প্রবলেমের প্র্যাকটিস যদি করো তাহলেই তোমার কিন্তু একটা আইডিয়া কিন্তু এরকম ধরনের প্রবলেম সলভিং আইডিয়া কিন্তু তোমাদের থাকবে। এই ছিল কনসেপ্ট, কি করে আমরা একটা প্রশ্ন থেকে ইয়ার ডায়াগ্রাম ডিজাইন করব। আশা করি তোমরা কনসেপ্টটা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটি লাইক করো, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ারও করো যাদের সত্যিই দরকার এরকম ভিডিওর। আর হ্যাঁ, অবভিয়াসলি চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমাদের এক একটি লাইকে আমি অনেকটি মোটিভেশন পাই, আমি ফিউচারে এরকম ভিডিও আরো তোমাদের যেগুলো দরকার আমি অবভিয়াসলি নিয়ে আসার প্রচেষ্টা রাখি। তোমাদের যদি কোথাও কোনো ডাউটস হয় তাহলে ভিডিওর কমেন্ট সেকশনে অবভিয়াসলি আমাদের জানাতে পারো, আমি সেইগুলোর সমাধান অবভিয়াসলি করার চেষ্টা করব। তোমাদের যদি মনে হয় স্পেশাল কোনো টপিক আছে যেটা নিয়ে ভিডিও বানালে তোমাদের সুবিধা হবে, সেটাও তোমরা আমায় জানাতে পারো এই ভিডিওর কমেন্ট সেকশনে লিখে। অবভিয়াসলি চেষ্টা করব ফিউচারে সেই টপিকগুলোকে নিয়ে ভিডিও বানানোর কথা। সবাই ভালো থেকো, আর হ্যাঁ, আবার দেখা হচ্ছে নতুন একটি ভিডিওর সাথে।